ক্লাসে পঞ্চম ক্লাসে আসি যথারীতি আমরা ইংলিশ রাইটিং স্কিল চ্যানেলেই আজকে 2.1.1 2.1.2 2.2.1 এর উত্তর দেখব আমরা। আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে নেচারস ট্যাপেস্ট্রি, যার অর্থ হচ্ছে প্রকৃতির চাদর। তো প্রথম ইনস্ট্রাকশনটা কি আমরা একটু দেখি, এখানে কি বলেছে। Look at the following illustrations and describe them in your own words. Also, write how you feel on those situations. বলছে যে নিচের ছবি বা চিত্র যে ইলাস্ট্রেশনগুলো আছে সেগুলো দেখতে এবং সেগুলো বর্ণনা করতে। এখানে এই দিনগুলোতে যে হাউ ইউ ফিল, এই সময়গুলোতে দিনগুলোতে তোমার কাছে কেমন ফিল হয় সেটাও লিখতে বলেছে। এখন এখানে একটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখা দরকার। আমরা যখন দেখলাম এবছর ক্লাস 6 এবং বিশেষ করে ক্লাস 6-এই মূল্যায়নে তাদের ছবি ডেসক্রাইব করতে দিয়েছে মূল্যায়নের পরীক্ষা, যেটা সরকারিভাবে পাঠানো হয়েছে যে কাগজটা, সেখানে তো একটু ভালো করে পড়তে হবে। ছবি ডেসক্রাইব করার বিষয়গুলো একটু খেয়াল করতে হবে কীভাবে ছবি ডেসক্রাইব করে। প্রথমটা আছে এ রেইনি ডে, একটা আমরা ছবি দেখতে পাচ্ছি রেইনি ডে ছবি। তারপরে আছে এই ফগি উইন্টার মর্নিং, অর্থাৎ প্রথমটা হচ্ছে বৃষ্টির দিন, দুই নম্বরটা হচ্ছে একটি কুয়াশাচ্ছন্ন সকালবেলা, শীতের সকাল। এই স্টর্মি নাইট, খুব ঝড়ের রাত্রি। যখন তোমাদের সামনে বই থাকবে হয়তো বইতে ইলাস্ট্রেশনগুলো আরও সুন্দর দেখাবে, এটা এখন হয়তো ভালো দেখাচ্ছে না। ওকে, এখানে একটা চার্ট বা চক করে দিয়েছে, তারা এই চকের মধ্যে লিখতে হবে। প্রথমে ইউর ডেসক্রিপশন ইউর ফিলিং। তা ইউর ডেসক্রিপশনের মধ্যে প্রথমটা দেখো, রেইনি ডে সম্পর্কে আমরা যে চিত্রটা দেখেছি, এই চিত্রটা আমরা এখন এটা বর্ণনা করছি। দেখো কীভাবে। দিস ইজ অ্যান ইলাস্ট্রেশন অফ রেইনি ডে, এটি বৃষ্টির দিনের একটা চিত্র। ইট ইজ বিং সিন দ্যাট রেইন ড্রপস আর ফলিং ফ্রম স্কাই, ছবিতে দেখা যাচ্ছে যে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এভরিওয়ান ইজ ক্যারিং আমব্রেলা উইথ দেম, সবাই ছাতা বহন করছে। ইট সিমস এ স্কুল বয় ইজ ক্যারিং এ ব্যাগ অ্যাট হিজ ব্যাক, দেখা যাচ্ছে সবাই ছাতা নিয়ে বহন করছে, আর একটা স্কুল ছাত্র দেখা যাচ্ছে সে তার কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে, মাথায় ছাতা নিয়ে। আমরা লিখতে পারি অ্যাট হিজ ব্যাক। ওকে, ক্লাউড ইজ স্টিল দেয়ার ইন দ্য স্কাই, এখন আকাশে এখনো মেঘ দেখা যাচ্ছে। কেমন এই যে আমরা আকাশে একটু এখানে মেঘের মতো দেখা যাচ্ছে, তাই বলতে পারি আকাশে অনেক মেঘ আছে। এখন ফিলিংটা কেমন, মানে একটা রেইনি ডেতে আমার ফিলিংটা কেমন হয় আমরা সেটা লিখবো এখন। দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড হোয়েন আই থিঙ্ক অফ ওয়েট ডেজ ইজ দ্য সাইট অফ রেইন ড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই। মানে বৃষ্টির দিনের প্রথম যে চিত্রটা আমার কাছে মনে আসে সেটা হচ্ছে একটা ওয়েট ডেজ, মানে একটা ভেজা দিন, সারাদিন ভেজা অবস্থা, এবং রেইন ড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে খালি বৃষ্টি ঝরছে। আই লাভ ওয়াচিং দ্য রেইন ড্রপস অ্যাজ দে হিট দ্য গ্রাউন্ড অর বাউন্স অফ দ্য লিভস অফ দ্য ট্রিজ। আমি এই যে বৃষ্টি পরে এই দৃশ্য দেখতে খুব পছন্দ করি, এবং এগুলো যে দে হিট দ্য গ্রাউন্ড, বৃষ্টিতে টাপুর টুপুর করে ঘরের চালে খুব জমজমিয়ে বৃষ্টি হচ্ছে অথবা কোথাও পড়ছে মাটিতে, সেটার দৃশ্য আমার খুব ভালো লাগে। দ্য সাউন্ড অফ রেইন ইজ অ্যানাদার থিং দ্যাট আই লাভ অ্যাবাউট রেইনি ডেজ। বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি করে পড়ছে, এই দৃশ্যটা বা এই শব্দটা আমার খুব ভালো লাগে। ওকে, 2 নম্বর ছবিটাতে কী আছে সেটা আমরা যেটা দেখলাম, যে একটা ফগি উইন্টার মর্নিং, মানে কুয়াশাচ্ছন্ন শীতের সকালে, সেটা আমরা কীভাবে বর্ণনা করব দেখি আমরা। ইন দিস পিকচার, এই ছবিতে আই সি এ বয় স্ট্যান্ডিং আউটসাইড ইন এ ফগি মর্নিং। দ্বিতীয় ছবিতে আমি দেখতে পাচ্ছি একটা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে কুয়াশাচ্ছন্ন সকালবেলা। হি হ্যাজ উইন্টার ক্লথস টু কভার হিজ হেড বডি, মানে সে তার দেহ বা মাথা ঢাকার জন্য তার একটা শীতবস্ত্র দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন স্টর্মি নাইট, এটা ঝড়ের রাতিকে আমরা কীভাবে বর্ণনা করবো এখানে এই ছবিটাকে। আচ্ছা অবশ্য সরি, আগে আমরা ফিলিংটা বর্ণনা করতে হবে এখানে। আমরা এই যে উইন্টার মর্নিংয়ের ফিলিংটা বর্ণনা করি। হোয়েন আই এক্সহেল অন এ কোল্ড উইন্টার মর্নিং ইট ফর্মস এ নাইস ফগি ক্লাউড রাইট ইন ফ্রন্ট অফ মাই ফেস। আর ছোটোকালে আমি খুবই এরকম মজা করতাম, সে আমার অভিজ্ঞতাটা আমি লিখলাম। এক্সেল মানে নিঃশ্বাস ফেলা বা মুখ দিয়ে বাতাস ছাড়া, যেটা শীতের সকালবেলা যখন এরকম আমরা করে শব্দ করি অথবা নিঃশ্বাস নিয়ে আমরা দেখি নাক দিয়ে মুখ দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে। তো এটা কি আমার ফিলিংটা হচ্ছে এরকম, যে আমি খুব মজা করতাম ছোটো থাকতে এমন করে বারবার। হোয়েন আই ওয়াজ কিড ইট ওয়াজ এ ম্যাটার অফ মিস্ট্রি ফর মি, আমার কাছে এটা অনেক একটা রহস্য বিষয় ছিল কীভাবে মুখ থেকে ধোঁয়া বেরোয়। আই স্টিল এনজয় দিস, আমি এখন এটা খুব এনজয় করি। আমি আমার ফিলিংটা লিখলাম, তুমি চাইলে তোমার ফিলিংটা এখানে লিখতে পারো।
আচ্ছা, তৃতীয় যে ছবিটা আছে দেখো, এখানে আমরা স্টর্মি নাইট, বৃষ্টির দিনের একটা ছবি আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে বর্ণনা করতে হবে এটাকে, সরি, বৃষ্টির রাতকে। ইন দ্য থার্ড ইমেজ উই ক্যান সি দ্যাট ইট ইজ রেনিং হেভিলি, মানে খুবই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে, তারপরে এই ঠান্ডার মতো হচ্ছে। দেন নাইট স্কাই ইজ ক্লাউডি, রাতের আকাশ অনেক অন্ধকারাচ্ছন্ন বা অনেক বৃষ্টিময়। রেইন ড্রপস আর ফলিং ইন দ্য ট্রিজ, একদম বৃষ্টি পড়ছেই আর কি গাছের উপরে। ফিলিংটা কেমন? স্টর্মি নাইটস আর বোথ এক্সাইটিং অ্যান্ড টেরিফাইং ফর মি, এই ঝড়ের রাত আমার জন্য খুব মজারও আবার খুবই ভয়েরও বিষয় থাকে। দ্য সাউন্ড অফ থান্ডার, বিশেষ করে বজ্রপাতের শব্দ। দ্য ব্রাইট ফ্ল্যাশেস অফ লাইটেনিং, যখন একদম বৃষ্টিপাতের সময়, বজ্রপাতের সময় যখন সাদা হয়ে যায় একদম, বিজলি যখন চমকায়, তখন সেটা আর কি বর্ণনা দিলাম আমরা এখানে। অ্যান্ড দ্য নয়েজি উইন্ড মেক মি ফিল বোথ নেচার লাভিং অ্যান্ড অ্যাংশাস, বাতাস সমস্যা করে যখন শব্দ বইতে শুরু করে, সেটা আমি খুব কখনো দেখেছি প্রকৃতির প্রতি অনেক ভালোবাসা জন্মায়, আবার অ্যাংশাস, খুবই ভীত হই ঝড় তুফান দেখলে। ওকে, এটা বলা হচ্ছে আমার ফিলিংটা বলার জন্য। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি 2.1.2তে। দেখো কি করতে বলছে, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার। কিছু বইতে দেখো কিছু পাঁচটা মানে প্রশ্ন দেওয়া আছে, সেগুলো উত্তর করতে হবে। দেন শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাসের সাথে সেই উত্তরগুলো শেয়ার করো। প্রথম প্রশ্নটা ছিল, ডু ইউ লাভ নেচার? প্রশ্ন হচ্ছে, তুমি কি প্রকৃতিকে ভালোবাসো? আমার উত্তর হচ্ছে ইয়েস, আই লাভ নেচার, হ্যাঁ আমি প্রকৃতিকে ভালোবাসি। হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? প্রকৃতি নিয়ে তুমি কোনো কবিতা পড়েছো? এর উত্তর হচ্ছে ইয়েস, আই হ্যাভ রিড এ পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট অন নেচার রিসেন্টলি। সম্প্রতি আমি রবার্ট ফ্রস্টের একটা কবিতা পড়েছি নেচার বা প্রকৃতি বিষয়ে। দ্য পোয়েম ইজ, কবিতাটা হচ্ছে ছোট্ট একটা কবিতা, এখানে আমি তুলে দিলাম তোমাদের জন্য। নাথিং গোল্ড ক্যান স্টে, সোনালি সময় বা সোনালি কোনো কিছু, দামি কোনো কিছুই আসলে থাকে না, চলে যায়। প্রিয় কোনো জিনিস থাকে না, প্রিয় বস্তু চলেই যায়। নেচার্স ফার্স্ট গ্রিন ইজ গোল্ড, হার হার্ডেস্ট হিউ টু হোল্ড, হার আর্লি লিভস এ ফ্লাওয়ার বাট অনলি সো অ্যান আওয়ার। এটাও দেখতে বলতে কি, সকালবেলা যখন গ্রিনারি থাকে, একদম পরিবেশটা থাকে, সেটা দিন যাওয়ার সাথে সাথে, দিন বাড়ার সাথে সাথে ওইরকম সুন্দর অবস্থাটা থাকে না, কুয়াশাচ্ছন্ন একদম সবুজ প্রান্তরটা একদম ভালোভাবে ফিল করা যায়। রোদ উঠতে থাকতে থাকতে আস্তে আস্তে এগুলো সব বিলীন হয়ে যায়, মানে ওইরকম সৌন্দর্য থাকে না। হার আর্লি লিভস এ ফ্লাওয়ার বাট অনলি সো অ্যান আওয়ার, সকালবেলা যে ফুল ফুটে ঘন্টা খানেকের মধ্যে আস্তে আস্তে নুয়ে পড়ে রোদের তাপে হারিয়ে যেতে থাকে। দেন দেন লিফ সাবসাইডস টু লিভ সো ইডেন স্যাং টু গ্রিপ, পাতা মানে ফুলগুলো পাতার মতো হয়ে যায়, পাতাগুলো আস্তে আস্তে একদম কুচকে যেতে থাকে। ইডেন বলতে কি স্বর্গ, স্যাং টু গ্রিপ মানে এ দেখে স্বর্গীয় মানে একদম ব্যস্ততাও একদম দুঃখ বোধ করে। সো ডন গোস ডাউন টুডে, নাথিং গোল্ড ক্যান স্টে। ডন মানে হচ্ছে সকালবেলা, একদম উষার কথা বলা হচ্ছে, একদম সকালবেলা যখন সূর্য ওঠার আগ মুহূর্তটা বা সূর্য ওঠার ওই মুহূর্তটা, সে মানে ডন চলে যায়, উষা চলে গিয়ে একদম দিন চলে আসে। এইভাবে মানে সুন্দর যে একদম প্রাকৃতিক ফেনোমেনের কথা বলা যায়, প্রাকৃতিক সকালবেলা ভোরবেলার সময়টা এটা চলে যায়। নাথিং গোল্ড ক্যান স্টে, ভালো কোনো কিছু, সোনালি কোনো কিছুই টিকে না, চলে যায়। ওকে, এখন আমাদের সি নাম্বার কোশ্চেনটা কি, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? এই কবিতায় কবি প্রকৃতিকে কেমনভাবে চিত্রায়ন করেছেন? ডিপিক্ট মানে হচ্ছে চিত্রায়ন করা। ওকে, আনসারটা হচ্ছে নাথিং গোল্ড ক্যান স্টে এমফাসাইজেস দ্য চেঞ্জিং নেচার অফ ইউথ, বিউটি অ্যান্ড লাইফ ইটসেলফ। এখানে আসলে কবি প্রকৃতিকে একটা মানে ব্যাকগ্রাউন্ডে রেখে বোঝাতে চাচ্ছে মানব জীবনের মতো। সকালবেলার সময়টা যেরকম অনেক স্নিগ্ধ, অনেক মানে মধুর, ঠান্ডা, ঠিক মানুষের জীবনের প্রথম ইউথটা, যৌবনকালটা এরকম বা কিশোরকালটা এমন, কিন্তু আস্তে আস্তে তার সৌন্দর্য, তার জীবন, এগুলো সব কিছু দিন কমতে থাকে, একদিন জীবনটা শেষই হয়ে যায়। যেরকম সকালবেলাটা হারিয়ে যায় দিনের মধ্যে, দিনটা হারিয়ে যায় রাতের মধ্যে, এরকম করে। অ্যাজ ট্রিজ লুজ দেয়ার লিভস অ্যান্ড দেন
দ্য বার্ডস leaves and blooms reappear the following spring. So people age and eventually pass from the earth. বলা হচ্ছে যে যেমন গাছটা হচ্ছে গাছের পাতা হারিয়ে যায়, মুখ কুড়ি ফুল হয়, আবার এরপরে আবার নতুন কুড়ি থেকে দেখা গেছে পাতা হচ্ছে, ফুল হচ্ছে, আবার এক সময় সেগুলো ঝরে যাচ্ছে। তারপরে সো পিপল এইজ অ্যান্ড ইভেনচুয়ালি পাস ফ্রম দ্য আর্থ, এভাবে মানুষের বয়স হয়ে যায় এবং ইভেনচুয়ালি পাস ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে এক সময় চলে যেতে হয় তাকে। দিস ইজ দ্য পার্ট অফ দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড রিবার্থ। এটাই জীবন চক্র, এটাই জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের একটা বৃত্ত বলা চলে। দুই নম্বরে আসো, ডাস হি ইউজ এনি লিটারেরি এলিমেন্টস, সাহিত্যের পরিভাষা যাকে বলে হচ্ছে লিটারি এলিমেন্টস, লাইক রাইমিং স্কিম, ছন্দ পরিকল্পনা, ইমেজ চিত্র, অর মেটাফর রূপক অর্থ, টু ডেসক্রাইব নেচার। অষ্টম শ্রেণীর ক্লাসে তোমরা তো যেহেতু এই বইয়ের প্রথম বেজ, হয়তো তোমরা এটা পাওনি। অষ্টম শ্রেণীর ক্লাসে তোমার রাইমিং স্কিম শেখানো হয়। রাইমিং স্কিমটিকে আমরা একটু আলোচনা করছি এখন। দেখো, ইয়েস দ্য পয়েট ইউজেস নাম্বার অফ লিটারি এলিমেন্টস, এখানে কবি কিছু লিটারি এলিমেন্ট ব্যবহার করেছেন, দেয়ার গিভেনগুলো সেগুলো দেওয়া হলো। একটা জিনিস খেয়াল করতো, আমরা কবিতা যখন পড়েছি তখন ছন্দগুলো কেমন ছিল। দেখো, প্রথম লাইনে ছিল গোল্ড, তার দ্বিতীয় লাইনে ছিল হোল্ড। তো গোল্ডের সাথে মানে প্রথম লাইনের সাথে যখন দ্বিতীয় লাইনের একদম শেষ শব্দটার এরকম উচ্চারণগত মিল আছে বা একটা ছন্দের একটা মিল আছে, সেটাকে নাম দিয়েছি এ এ। তারপর দেখো দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইনের সাথে চতুর্থ লাইনে কি আছে, ফ্লাওয়ার আর হচ্ছে আওয়ার, আমরা এটার নাম দিব হচ্ছে বি বি। আসলে এইভাবে নামকরণ করা হয় ছন্দের নামকরণটা, মানে এটা এক ধরনের প্ল্যানিং আছে, এটা পরে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো। লিফ অর্থ হচ্ছে পাতা, লিফের সাথে হচ্ছে গ্রিফ, দেখো উচ্চারণ মিল আছে তাই এই দুটো হচ্ছে সি সি। তারপর দেখো টুডের সাথে স্টে, এই দুটো হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ডি, এই ছন্দটার নাম দিতে পারি ডি, টুডের সাথে স্টে। আচ্ছা, তাহলে বলতে হবে কি, দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য পোয়েম, আমরা বলতে পারি রাইমিং প্যাটার্ন অফ দ্য পোয়েম ইজ এ এ বি বি সি সি ডি ডি, এটাকে আমরা বলতে পারি। আচ্ছা, ইমেজগুলো আছে কি এই কবিতায় দেখাতে বলেছে, ইমেজেস আর ইউজ টু মেক রিডার্স পারসিভ থিংস দ্যাট ইনভলভস দেয়ার ফাইভ সেন্সেস। ইমেজ কোনগুলো, মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটাকে ফিল করতে পারে, দেখতে পারে, বুঝতে পারে সেটা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নেসাস ফার্স্ট গ্রিন ইজ গোল্ড, দেন দ্য লিভস ফেড ইন্টু দ্য লিভস অ্যান্ড দেন দ্য ডন ডিসেন্ডস ইন্টু ডে। এগুলোতে দেখো ইমেজ মানে চিত্র কি, নেসাস ফার্স্ট গ্রিন ইজ গোল্ড, এখানে গ্রিনকে বলা হয়েছে গোল্ড, খেয়াল করে দেখো, গোল্ড গ্রিনের একটা রং, গোল্ডের আরেকটা রং, কিন্তু গ্রিনকে তুলনা করেছে গোল্ডের সাথে, এটা আমরা বুঝতে পারি। তাহলে এখানে একটা চিত্রের মতো মানে ছবি বা চিত্রটা আমাদের চোখে বেশি ওঠে। দেন লিভস ফেড ইন্টু দ্য লিভস, পাতাগুলো কুঁড়িগুলো আস্তে আস্তে দেখা গেছে পাতায় পরিণত হচ্ছে, সেই পাতা আবার মানে বয়স্ক পাতা হয়ে একসময় মসমস হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এটা এই চিত্রটা আমাদের চেহারায় বাসে। দেন দ্য ডন ডিসেন্ডস ইন্টু ডে, তারপরে সকালবেলা খেয়াল করে দেখো সারাদিনটা কীভাবে একদম সকাল মানে উষার সময়টা কীভাবে সারাদিনের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে, সেই দিনটা আবার বিকালটা আবার রাতের মধ্যে, সন্ধ্যার মধ্যে চলে যায়। এটাই বলা আছে, আমাদের মনের মধ্যে একটা চিত্র কি ভেসে ওঠে, যখন কবিতাটা পড়লাম মনে কি চিত্র ভেসে ওঠে, সেটাই হচ্ছে ইমেজ বলে। মেটাফরে আসো, রূপক অর্থ। দ্য পোয়েম কম্পেয়ার্স গ্রিন টু গোল্ড, এই মেটাফর complicated by the dual meaning of gold as both a mineral element and color। এখানে খেয়াল করে দেখো তো, কবি গ্রিন বলেছে কাকে, গোল্ডকে, এখানে একটা মেটাফর বা রূপক অর্থে বলা হয়েছে। এটা স্বর্ণ কখনো সবুজ তো হয় না, আর সবুজটা মানে কেন স্বর্ণ হতে যাবে, তো এখানে এটা উনি রূপক অর্থে বলেছেন, তাই তো আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি। কারণ একটা হচ্ছে মিনারেল এলিমেন্ট আর একটা হচ্ছে রং, হ্যাঁ, গোল্ডটা হচ্ছে মিনারেল আর গ্রিনটা হচ্ছে এটা কালার। অন দ্য ব্রডেস্ট স্কেল, দ্য গোল্ড ইজ দ্য নাথিং গোল্ড ক্যান স্টে ইজ মেটাফর ফর গুডনেস অ্যান্ড বিউটি অ্যান্ড থিংস দ্যাট স্পিকার ওয়ান্টস। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে গোল্ড বলতে কোনটাকে বোঝাচ্ছে, সব ভালো জিনিসটাকে, সৌন্দর্যের জিনিসটাকে বলা হচ্ছে। নাথিং গোল্ড, ভালো কোনো কিছুই, সুন্দর কোনো কিছুই আসলে চিরকাল টিকে না, সুন্দর জিনিসটা একসময় চলে যায় কারো কাছ থেকে।
নাম্বার কোশ্চেনটা দেখো তো, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তোমার কি মনে হয় এই যে লিটারি এলিমেন্টটা এখানে ব্যবহার করা হয়েছে, এই আমরা যে মেটাফর, ইমেজ, এটা কি কবিতাকে ইন্টারেস্টিং করে? আমরা বলছি ইয়েস, আই থিঙ্ক দ্য লিটারি এলিমেন্টস আর টুলস। এগুলো হচ্ছে এক ধরনের এলিমেন্ট, উপাদান দ্যাট অ্যালাউ রাইটার্স টু এক্সপ্রেস দেয়ার থট, ইমোশন অ্যান্ড ফিলিং, যার মাধ্যমে লেখক নিজের চিন্তা, আবেগ এবং অনুভূতিকে প্রকাশ করে। অ্যান্ড ইউজ পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ টু ব্রিং ক্লিয়ার অ্যান্ড রিচ কন্টেন্ট টু দেয়ার টেক্সট। এবং লেখার মধ্যে কী নিয়ে আসে? পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ। একজন মানুষ এটা পড়ে কেমন কনভিন্স হচ্ছে, কেমন আরও পড়ার আগ্রহ জাগছে, এটা লেখাকে রিচ করে, এটা মানে রিচ কন্টেন্ট তৈরি করে, যে যদি তোমার এই লিটারারি এলিমেন্টগুলো ব্যবহার করা হয়, উপমা, রূপকার্থে যদি কোনো কিছু লেখা হয়। রবার্ট ফ্রস্ট অলসো ইউজড সাম লিটারারি টেকনিক ইন দিস পোয়েম। কবি রবার্ট ফ্রস্ট সেটা লিখেছেন। এবার আসি আমরা 2.2.1 কী করতে বলেছি দেখো তো, লেটস ইমাজিন এ ন্যাচারাল ওয়াক। খুব সুন্দর একটা বিষয়। চলো প্রকৃতিতে হাঁটার একটা দৃশ্য কল্পনা করি। ইটস গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম। এটা একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া হলো তো তোমাদেরকে, এবং এটা স্কুলে করতে পারো, স্কুলের বাইরেও করা যাবে। টু ডু দ্যাট লেটস ফলো দ্য স্টেপস গিভেন বিলো। কী কী করতে হবে দেখো, আমি যদি সংক্ষেপে বলে যাই। স্টেপ 1 বলেছে একটু ভাবো তুমি পার্কে, বড় সবুজ পার্কে বন্ধুদের সাথে হাঁটছো। 2 নম্বর স্টেপে বলেছে মানে মনের চোখটা খোলো, একটু খুলে চারপাশটা একটু অবজার্ভ করো। হ্যাঁ, এটা কিন্তু ওপেন মানে প্ল্যান করতে বলছে, সেটা সম্ভব হলে বাইরে গিয়ে দেখে আসবে, না হয় নিজেকে ইমাজিন করতে বলছে। এখন আকাশটাকে ফিল করতে বলছে, বড় গাছ, প্রকৃতির শব্দ, পাখির শব্দ, পাতার শব্দ, বাতাসের শব্দ, এগুলো, তারপর লেকের একদম স্বচ্ছ পানি, এগুলো প্ল্যান, এগুলোর কথা ভাবতে বলেছে। 3 নম্বরে আসো। নাও ওপেন ইউর আইস অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ গেইনড ডিউরিং নেচার ওয়াক। তোমার চোখটা খুলতে বলছে এবং ফিলিং এবং এক্সপিরিয়েন্স যেটা আছে, এই তুমি প্রকৃতিতে হেঁটে যেটা গেইন করে অর্জন করছো, সেটা এখন একটু লিখে রাখো। তারপরে এখন ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কেল। সবাই গোল হয়ে বসবে, প্রত্যেকটা গ্রুপ, ক্লাসে যে কটা গ্রুপ হবে তারা আলোচনা করবে দ্য নোটস দে টুক বাই অবজার্ভিং নেচার। প্রকৃতি দেখে যা যা লিখছে তারা এখন এগুলো সবগুলো ড্রাফট করবে, মানে একটা কম্পোজিশন আকারে একটা ড্রাফট করবে অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্যাট নেচার ওয়াক। সেই তাদের প্রকৃতিতে হাঁটার বিষয়ে তারা কেমন দেখলো, কী করলো, সেগুলো। ইউ ক্যান ফার্দার ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন বিফোর ইউ স্টার্ট রাইটিং। এই বিষয়গুলো তুমি, এই প্রশ্নগুলো তুমি যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো তুমি উত্তর করতে পারো। এখানে নেচার ওয়াকটা এক একজনের কাছে এক এক রকম, বাইরে হাঁটলে কার কেমন লাগে। যে প্রশ্নগুলো দেখো এখানে করেছে, আমরা সেই প্রশ্নগুলো উত্তর করেছি। প্রথম কোশ্চেনটা ছিল হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল। হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল। আশপাশে যে পরিবেশটা, সেটা তোমাকে কেমন, সেটাতে চলাচল করে, হাঁটাচলা করে তোমার কেমন বোধ হয়েছে। উত্তরটা হচ্ছে এরকম। আনসারটা হচ্ছে দেখো, আই গেট কোয়াইট কাম ফিলিং। আমি একদম কি বলবো এটাকে, একটা একদম শান্ত, একদম নীরব একটা ফিলিং অনুভব হলো। হয় না স্টে ইভেন এ মোমেন্ট ইন নেচার সিটিং। যখন আমি এরকম প্রাকৃতিক কোনো অবস্থায় থাকি বাইরে, তাহলে আমি মনের মধ্যে একদম শান্ত অনুভব করি। এ ওয়াক ইন নেচার গিভস মি এ ডোজ অফ ওয়াইল্ডারনেস হোয়েন আই নিড টু রিফ্রেশ মাই সেলফ। আমাকে এই বাইরে হাঁটাটা আমাকে এক ধরনের মানে ওয়াইল্ডারনেস, কি বন্য আর কি, বন্য পরিবেশে অথবা বনের পরিবেশে যখন আমি হাঁটি, এটা আমার মনকে খুব রিফ্রেশ করে দেয়। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো তো, ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশন অর মেমোরি। এটা কি তোমার কোনো রকমের আবেগ বা কোনো স্মৃতিকে জাগিয়ে তোলে কিনা। ওকে, 2 নম্বরের কোশ্চেনটা আমরা আনসার করতে পারি এইভাবে। আই এক্সপিরিয়েন্সড বিগ ডিফারেন্স লিভিং ইন নেচার compared to the city with dull senses, depressed spirit and sharply increased risk for illness and diseases. আচ্ছা, আমি অনেক বড় একটা পার্থক্য অনুভব করি কখন, যখন মানে আমি শহরের জীবনের সাথে কম্পেয়ার করি। শহরের জীবন কি আছে, ডাল সেন্স, মানুষের অনুভূতিগুলো কাজ করে না,
মন একদম পুরা ডিপ্রেসড হয়ে যায়, এবং শার্পলি ইনক্রিজড রিস্ক অফ ইলনেস, আস্তে আস্তে রোগ বালাই অসুস্থতা বাড়তে থাকে। মানে এটাই আমি অনুভব করি। ওকে, তো ওয়ার দেয়ার এনি moments during the walk you when you felt a strong connection to nature, describe those moments? যখন প্রকৃতিতে হাঁটো তখন তুমি কি কোনো রকম কানেকশন অনুভব করো কিনা, প্রকৃতির সাথে কোনো রকম কানেকশন অনুভব করো কিনা? তো উত্তরটা হচ্ছে 3 নম্বরের উত্তরটা আমরা দেখি, ইয়েস আই হ্যাভ এ মোমেন্ট অফ কানেকশন উইথ নেচার। প্রকৃতির সাথে কানেক্টেড হওয়ার একটা মুহূর্ত আমার আছে। ওয়ান্স এ ডক্টর সাজেস্টেড মি টু ওয়াক বেয়ার ফুট অন সোয়েল, অথবা বেয়ার ফুটেড অন সোয়েল অ্যান্ড গ্রাস ইন দ্য মর্নিং। আমাকে একবার ডাক্তার সাজেস্ট করছিল, পরামর্শ দিয়েছিল সকালবেলা একটু খালি পায়ে হাঁটার জন্য, যখন ছোট ছিলাম তখন, মাটিতে এবং ঘাসের মধ্যে হাঁটার জন্য। আফটার ফলোইং হিজ সাজেশন, ওনার এই পরামর্শ মানার পর আই গট রিকভার্ড বাই দ্য গ্রেস অফ নেচার অ্যান্ড দ্য অলমাইটি ক্রিয়েটর অফ নেচার। প্রকৃতির এই সৃষ্টিকর্তা, প্রকৃতির সৃষ্টিকর্তা যিনি, সব কিছু সৃষ্টিকর্তা যিনি, তার ইচ্ছায় আমি বাইরে কিছুদিন হেঁটে ঘাসের মধ্যে পায়ে মানে মাটির মধ্যে হেঁটে আমার মানে যে প্রবলেমটা ছিল সেটা আমি সুস্থতা লাভ করি। এটা বলছে নেচারের সাথে আমি কোনো প্রশ্নটা দেখো স্ট্রং কানেকশন কখনো হয়েছে কি না। তো এই যে তখন হাঁটার অনেক ভালো লাগতো, এটাই তখন আমার মধ্যে একটা কানেকশন তৈরি হয়। আমি আরও লিখতে পারি, আই স্ট্রংলি বিলিভ অন দ্য হিলিং পাওয়ার অফ নেচার। প্রকৃতির এই যে ভালো পরিবেশে যে একটা সুস্থ করে দিতে পারে মানুষকে, ভালো একটা পরিবেশে গেলে, দূষণমুক্ত পরিবেশে গেলে, সেটাতে আমি বিশ্বাস করি। ফ্রম দ্য ভেরি ফার্স্ট অফ মাই স্টেপস ইন টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট দ্য এন্টায়ার বডি ফিল চেঞ্জড। যখন এই প্রকৃতির সাথে মিশলাম, বাইরে মাঠে ঘাটে খালি পায়ে হাঁটলাম, তখন পুরো শরীর একদম চেঞ্জ হয়ে গেল। আই কুড ফিল দ্য জেন্টাল ব্রিজ অন দ্য স্কিন অ্যান্ড দ্য ট্রেইল আন্ডার দ্য ফিট। আমার কাছে মনে হচ্ছে এখনও আমি আমার গায়ের মধ্যে সেই সকালবেলার ঠান্ডা বাতাসটা, আর পায়ের মধ্যে সেই মেঠোপথ এখনও আমার অনুভব হয়। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ? কীভাবে প্রকৃতিতে সময় কাটানোটা আমাদের ভালো থাকা এবং আমাদের জীবন প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটাকে পরিবর্তন করতে পারে? আচ্ছা, আমরা আনসারটা দিতে পারি এইভাবে, স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ। ওয়াকিং ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট পার্ক ক্যান অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য এবিলিটি টু ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেট। মানে যেটা যদি বাইরে পার্কের মধ্যে যাওয়া হয়, হাঁটা হয়, তাহলে সেটা মানুষের একদম মনোযোগটাকে ফিরে নিয়ে আসবে, এবং মানে কোনো কিছুর প্রতি একদম স্থির হয়ে ভাবার কাজ করার একটা সুযোগ তৈরি হয়। Sometimes it will allow the mind to sort through a problem it was working on and tackle it with fresh perspective. মাঝে মধ্যে এরকম প্রকৃতিতে হাঁটে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলে, ধ্যান করলে, মেডিটেশনের মধ্যে করলে, কোনো সমস্যা নিয়ে ভাবলে দেখা যাচ্ছে সমস্যার অনেক মাথায় অনেক বুদ্ধি আসতে পারে, মানে গ্যাঞ্জাম থেকে দূরে থাকলে। ওকে, এখন আমরা এই প্রশ্নগুলোর যদি উত্তর দিই, তাহলে নেচার ওয়াক করে আমি কি পেলাম, এই সবগুলো উত্তর বেরিয়ে আসবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং লাস্ট আমি বলে চাচ্ছি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে লাইক এবং শেয়ার করুন অন্যদের সাথে। কারো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।